বিশ্বাসঘাতকের দল। একটু পর আহমেদ নুরার ফোনে তার সাথে একটা সেলফি তুলে নিবে। তাদের এসব কাহিনী দেখে রোজার মাথায় আগুন ধরে যাচ্ছিল। শেষমেশ রোজা একবার বলল, অহনা, কাউকে বলে দাও যে এটা তার নিজের বাড়ি না, যে পায়ের ওপর পা তুলে এখানেই বসে থাকবে। আহমেদ রোজার কথা শুনে ভ্রু কুঁচকাল। অহনা ইঙ্গিতটা বুঝতে পেরে বলল, ম্যাম, আমরা ডাইনিংয়ে গিয়ে একেবারে বসি, সোফায় স্যার বসে থাকুক। আহমেদ সাথে সাথে বলল, আরে তোমরা গিয়ে বসবে কেন? এখনও কি খাওয়া দাওয়া হবে নাকি? আর অহনা, তুমিও কাউকে একটু কষ্ট করে বলে দাও যে আমার মামুনি অনেক বড় লোক, তার এখানে একটা সোফা নেই, অনেকগুলো সোফা আছে, খালি সোফাগুলোতে কেউ বসতে পারে। কেউ বসলে আমি মাইন্ড করবো না। বলেই আহমেদ একটু সাইড করে বসল। রেগে মেগে রোজা কিছু বলতে নেয়, সেখানেই রাজিয়া রহমানের ঘটে। সবাইকে এখানে দেখে এসে বলে, অবশেষে তোমরা চলে এসেছো। তোমাদের জন্য অপেক্ষা করতে করতে তো আমার খাবারই ঠান্ডা হয়ে গেল। রাজিয়া রহমানকে দেখে রোজা আহমেদের কথাটা ভুলে গেল। মুচকি হেসে তার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো মামনি? রাজিয়া রহমান অভিমানী কণ্ঠে বলল। তুই আর ভালো থাকতে দিলি কই? রোজা মুচকি হাসলো, তারপর বলল, এতদিন পর এসেছি, একটু আদর যত্ন করবে না? এমন অভিমান করে থাকবে? রাজিয়া রহমান ফিক করে হেসে ফেললেন। রোজাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, নাহিদকে বলল, আন্টি, আপনি সবসময় এই কথাটা কেন বলেন বলেন তো? রাজিয়া রহমান হেসে বলল, রোজা তো আর যেই সেই কাজ করে না, জীবন মরণের মাঝে কাজ করে। কখন কি হয়ে যায় কোনো গ্যারান্টি আছে? সব সময় কতটা ভয়ে থাকি আমি ওকে নিয়ে। অহনা এবার অনুমতি নিয়ে আসলো রাজিয়া রহমানের সামনে আর বলল, এই যে মামুনি, এই মেয়েটা আমাদের নতুন মেম্বার, নাম হলো নুরা। রাজিয়া রহমান এমনিতেই অনেক মিশুক, নূরকে দেখে তার বেশ পছন্দ হলো। এরপর সবাই মিলে আরো অনেকক্ষণ আলাপ করলো। নুরার সাথে ইতিমধ্যে রাজিয়া রহমানের অনেক কিছু হয়ে গেল। এরপর রাজিয়া রহমান কিছু একটা ভেবে সবাইকে বলল, রোজা, তোরা এখানে একটু বস, আমি একটু রান্নাঘরে যাই। নোরাকেও নিয়ে যাই, ওর সাথে আরো গল্প করব। নুরাও বেশ খুশি হলো। এদিকে কথাটা শোনা মাত্রই নাহিদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সে তার পা দিয়ে অহনার পায়ে একটা টোকা দিল। এরপর ইশারা করে কিছু একটা বোঝালো। অহনা ইঙ্গিতটা ধরতে পেরেই, ও হ্যাঁ আন্টি, আমিও আপনাদের সাথে অনেক গল্প করব, অনেক দিন ধরে গল্প হয় না। কি বলিস নাহিদ? আমরা আন্টির সাথে জমিয়ে গল্প করব, আর আন্টিকে রান্নাতেও সাহায্যও করব। নাহিদ বলল। হ্যাঁ অবশ্যই, চলুন আমরা যাই। তারপর রোজাকে উদ্দেশ্য করে নাহিদ বলল, ম্যাম, আপনি এখানে সোফায় বসুন, আমরা আসছি। আর এমনিতেও আপনি সারাদিন দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, এখন একটু বসে বিশ্রাম করুন। রাজিয়া রহমান যেন বেশ চালাকির সাথে করে ফেলতেন তাদের মনোভাবটাই। নাহিদের কথা শুনে মাত্রই কেউ এখানে এক মিনিটও থাকলো না। সবাই দুম করে উধাও হয়ে গেল। রোজা নিজের মতামত প্রকাশ করার সময় পেল না। রোজাও তো কম চালাক না, তাদের চালাকিটা বেশ ভালো করেই ধরতে পেরেছে সে। মনে মনে সে বলল, দুধ কলা দিয়ে কালসাপ পুষে রেখেছি। রোজা আর চোখে আহমেদের দিকে তাকালো। আহমেদ একটু সাইডে গিয়ে বসলো এবং রোজাকে উদ্দেশ্য করে বলল, সোফাতে বসতে পারো। রোজা ভ্রুকুচকে তাকালো। তার দৃষ্টি দেখে আহমেদ বলে ওঠে, আমার পাশে বসতে বলিনি, আমার সামনের সোফাতে বসো। আহমেদের দিকে এক নজর তাকিয়ে ভয়ে চুপচাপ সোফায় এক কোণে বসে পড়ল। আসলেই রোজা অনেক ক্লান্ত ছিল, এই কারণে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। মনে মনে পণ করলো এই লোকটার সাথে একটা কথাও বলবে না। কিছুক্ষণ পর
রোজা হঠাৎ আহমেদের দিকে এক নজর তাকালো। আশ্চর্যের বিষয় এই যে আহমেদ তার দিকেই তাকিয়েছিল। রোজা তাকালেও আহমেদের চোখ সরায় না। কিছু মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে, যেন সময় থেমে যায়। কিন্তু এই মুহূর্তে দ্রুত পেরিয়ে রোজার মুখে কঠোর এক রাগী অভিব্যক্তির দেখা। কিছু মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে, যেন সময় থেমে যায়, কিন্তু সেই মুহূর্ত দ্রুত পেরিয়ে রোজার মুখে কঠোর এক রাগী অভিব্যক্তি দেখা যায়। চোখে ঝলকানো রাগ, ঠোঁটের কোণে চিলকানো, যেন চিরকাল তাকে অপছন্দ করতেই শিখেছে। কিছুটা হতবুদ্ধি হয়েও আহমেদ নিজের জায়গা ছেড়ে নড়ে না, বরং সেই একই অবজ্ঞার ভঙ্গিতে তাকিয়ে থাকে রোজার দিকে। রোজার মুখে পরিষ্কার রূপ আর অভিমানের ছাপ। অনেক বছর আগে তারা দুজনেই একে অপরের জীবন ছিল, অথচ অতীত। কিন্তু দুজনে মনে এক মুহূর্তেই সব পুরনো স্মৃতি ভেসে উঠল। রোজার মনে এতটাই তপ্ত যেন সে এখনই কিছু বলতে চায়, কিন্তু নিজের ভেতরকার অনুভূতি চেপে ধরে। আর ভেতরে যত রাগ, অভিমান, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আহমেদের শান্ত নির্বিকার মুখ দেখে। যতই সে বাইরে বলুক আহমেদের ঘৃণা করে, কিন্তু সত্য হলো এই যে সে এখনো এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে। তার হৃদয় বলছে এইমাত্র আহমেদের কাছে ছুটে গিয়ে তাকে চাপটে ধরতে, কিন্তু মস্তিষ্ক এবং বিবেক বাধা দিচ্ছে। মস্তিষ্ক মনে করিয়ে দিচ্ছে তার সেই অতীতের কথা, বিবেক স্পষ্ট করে বলে দিচ্ছে কোনো একজনের স্বার্থপরতার কথা। একটা অদৃশ্য টান দুজনকেই একে অপরের দিকে আকর্ষণ করছে, অথচ মুখে সেটা প্রকাশ করতে পারে না কেউই। তাদের মধ্যে ছড়িয়ে থাকা আবেগের সেই গোপন প্রবাহ এখন তাদের শাসন করছে, কিন্তু মুখে বেরোনোর ভাষা নেই। ঘরে এক ধরনের নীরব টানপোড়েন, চুপচাপ তবু তীব্র, গভীর আর অসমাপ্ত। কিছুক্ষণ পর রোজা মুখে এক ধরনের ব্যঙ্গের হাসি এনে বলে, আজ এখানে না আসলেও পারতেন আপনি মিস্টার সাদ আহমেদ। আহমেদও মুচকি হেসে কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার গলায় জবাব দেয়। কেন? পুরনো অনুভূতি জেগে উঠছে। রোজা ফট করে তাকালো আহমেদের চোখের দিকে, আবার সময়ের মধ্যে চোখ ফিরিয়ে আনলো। আহমেদের চোখের দিকে সে আগে থেকেই কোনোভাবে তাকাতে পারে না। এরপরে রোজা বলল, অনুভূতি বলতে কোনো জিনিস আমার নেই। একরকম একসময় ছিল, কিন্তু এখন কোনো ধরনের অনুভূতি আমার মনের মধ্যে নেই। আহমেদ নির্বিকার চোখে তাকিয়ে রইল রোজার দিকে। আমারও নীরবতা বিরাজ করলো সেই স্থানে। রান্নাঘরে সমস্ত তরকারির বাটি ঠিক করছেন রাজিয়া রহমান। তার পাশাপাশি হাতে হাতে কাজ করে দিচ্ছে নোরা ও অহনা। নাহিদ এক পাশে বসে বসে আপেল খাচ্ছে। হঠাৎ রাজিয়া রহমান বলে উঠলেন, সে কি, আমি তো খেয়ালই করিনি। রিয়াদ কেন নেই রে? ও তোদের সাথে আসেনি? নাহিদ আপেলে কামড় বসিয়ে বলে, না আন্টি, আমাদের সাথে আসেনি। আসলে এই কেসের কাজ ছিল তো, চিন্তা করবেন না। আসার সময় ওকে ফোন দিয়েছিলাম, এখনই চলে আসবে হয়তো। বলতে না বলতে রিয়াদ এসে হাজির হলো রান্নাঘরে। এসেই রাজিয়া রহমানকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো চলে এসেছি, ভালো আছি বাবা, তোমারই অপেক্ষায় ছিলাম, এসো বসো। রিয়াদ একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, ব্যাপার কি আন্টি? ড্রয়িং রুমে দেখলাম আহমেদ স্যার এবং ম্যাম চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা নেই। দেখে যেন মনে হচ্ছে শোক দিবস পালন করছে। নাহিদ একটা শ্বাস ফেলে বলল, ভাবলাম একা রেখে আসলে একটু কথাবার্তা হবে, তা না, বসে বসে শোক দিবস পালন করছে। বসে বসে ঝগড়া করলেও তো হয়। সমস্ত রান্না করা তরকারি সাজিয়ে রাজিয়া রহমান একটু স্বস্তির শ্বাস ফেলে চেয়ারে বসলো। বললেন, হঠাৎ করেই নোরা বলে উঠল, আচ্ছা আন্টি, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না? রাজিয়া রহমান বলেন, হ্যাঁ মা বলো, কিছু মনে করবো কেন, বলো কি বলবে। নাহিদ ও রিয়াদ উৎসুক হয়ে তাকিয়ে রইল নোরার প্রশ্ন শুনে। নোরা বেশ অস্বস্তি নিয়ে রইল। না মানে আসলে আহমেদ স্যার এবং ম্যাম। এটুকু বলতেই রাজিয়া রহমানের মুখ কালো হয়ে যায়। অহনাও একটু অপ্রস্তুত হয়ে পড়ে। নোরা বলতে থাকে, আসলে স্যার এত অনেক ভালো মানুষ, স্যারের মতো মানুষ হয় না।
মিডিয়াতেও যেমন সবার কাছে উনি অনেক সমৃদ্ধ, তার থেকেও বেশি বাস্তব জীবনে উনি অনেক বেশি অমায়িক। তাও কেন ম্যাম স্যারকে পছন্দ করে না? আর অহনাপুর কাছে শুনলাম ম্যাম আর স্যার নাকি আগে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন কি এমন হয়েছে যে এমন হয়ে গেল? নাহিদ হাতে থাকা আপেলটা সাইডে রেখে বলল, গুড কোয়েশ্চেন ওরা। এটা আমারও খুব জানতে ইচ্ছে করে, কিন্তু ম্যামকে কখনো বলার সাহস হয়নি। রিয়াদও বলল, হ্যাঁ আন্টি, বিষয়টা আমারও খুব জানতে ইচ্ছে করে। আসলে হয়েছিলটা কি? এই অহনার বাচ্চা সব জানে, কিন্তু আমাদেরকে বলে না। অহনা অপ্রস্তুত হয়ে পড়ল। না ম্যাম, আমাকে তেমন কিছু বলেনি। ম্যামকে আমি 3 বছর ধরে চিনি। এই 3 বছরে যা যা হয়েছে তা আমি সব কিছুই জানি, কিন্তু এর আগে অতীত সম্পর্কে আমি কিছুই জানি না। শুধুমাত্র ম্যাম আমাকে একদিন বলেছিল যে ম্যাম নাকি স্যারের সাথে সম্পর্ক ছিল, সেটা মনে হয় ভার্সিটি লাইফে। কিন্তু এরপরে কি হয়েছে ম্যাম এই বিষয়ে কাউকে কিচ্ছু বলেনি। রাজিয়া রহমান সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, সে তো অনেক বড় কাহিনী। নুরা স্বভাবতই অনেক বেশি চঞ্চল, তাই এই বিষয়ে সে কোনো রকম ভনিতা না করে বলল,